গতদিন আমরা যেখানে শেষ করেছি সেখান থেকে আবার শুরু করব। টেক্সট পড়ার সময় তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে টেক্সটের ছত্রে ছত্রে রন্ধ্রে রন্ধ্রে কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তুমি যখন পড়বে টেক্সটগুলি বা টেক্সটের লাইনগুলি, তখন যেখানে যেখানে কোশ্চেনিং অ্যাঙ্গেল রয়েছে বা কোশ্চেনিং বুক রয়েছে, সেখানে একটু থেমে তোমাকে ঠিক করে নিতে হবে কোশ্চেনটা যদি এইভাবে পড়ে তাহলে আমি কীভাবে লিখব। মনে মনেই তোমাকে ঠিক করে নিতে হবে, ভেবে রাখতে হবে। সমস্ত কোশ্চেনটা একদম রেডিমেড রেখে দেওয়া যাবে তা নয়। তুমি সমস্ত কোশ্চেনের উত্তর যে ঠিক করে রেখে দেবে আগে থেকে, তা সম্ভব নয়। তার জন্য কিছু প্রশ্ন যেগুলো একেবারে প্রমিনেন্ট, যেগুলো খুবই আসার সম্ভাবনা, খালি চোখে যেগুলো দেখা যায়, সেই কোশ্চেনগুলি আর আনসার তোমাকে আগে থেকে রেডি করে রাখতে হবে। কিন্তু এমন কিছু প্রশ্ন রয়েছে যেগুলি আসার সম্ভাবনা রয়েছে, যেগুলি একেবারে গোড়ার থেকেই লিখে প্রস্তুত হয়ে থাকতে হবে তা নয়, বরং সেই প্রশ্নগুলির উত্তর মনে মনে ঠিক করে রাখতে হবে যে হ্যাঁ, এখানে একটা অ্যাঙ্গেল আছে, এখান থেকে প্রশ্ন হতে পারে। এখন আমরা যেখানে শেষ করেছিলাম আলোচনা, সেটা হচ্ছে যে আজ যেখান থেকে শুরু করব, তবে আগেরটুকু আমরা একটু রিক্যাপ করে নিই। কেমন? যে ইউক্লিও হচ্ছে বাড়ির মালিক, লা ফ্যামিলিয়ারিস তাকে তার বাড়ির মধ্যেখানে, অর্থাৎ তার যে হাট বা তার বাড়ির যে ফায়ার প্লেস, সেই ফায়ার প্লেসের কাছে একটা জায়গায় মাটির তলায়, আন্ডার দ্য গ্রাউন্ড, সেখানে একটা পট অফ গোল্ড রয়েছে। এই পট অফ গোল্ড আসলে ইউক্লিওর ঠাকুরদা রেখেছিল এবং সে ভীষণ মাইজার ছিলেন, খুব কৃপণ ব্যক্তি ছিলেন। সে তার ছেলেকে, অর্থাৎ ইউক্লিওর বাবাকে পর্যন্ত সেই সম্পদের খবর দেয় নাই বা হদিশ দেয় নাই। সে চাইনি যে তার ছেলে সেই সম্পদটা খরচ করুক। এবং এই সম্পদটা যখন সে রেখে দেয় মাটির তলায়, তখন তার বাড়ির যে দেবতা, গৃহদেবতা, তাকে লা ফ্যামিলিয়ারিস তাকে কিন্তু সাক্ষী করে রেখে যায় এবং তার কাছ থেকে অনেক দিব্যি নিয়ে নেয় যে এই টাকার এই সম্পদের কথা সে কাউকে বলবে না। পরবর্তীতে সে যখন মারা যায়, ইউক্লিওর বাবা বেঁচে থাকে, ইউক্লিওর বাবাকে এই লা ফ্যামিলিয়ারিস সম্পদের খবরটা দিতে পারতো, কিন্তু দেয়নি। কারণ ইউক্লিওর বাবা তার প্রতি ততটা শ্রদ্ধাশীল ছিল না। এখন সে ইউক্লিওকে সম্পদটা দিচ্ছে, তার মানে এই নয় যে ইউক্লিও তার প্রতি ভীষণ শ্রদ্ধাশীল, বরং এই কারণে যে ইউক্লিওর মেয়ে ফেদ্রিয়া, সে লা ফ্যামিলিয়ারিসের প্রতি শ্রদ্ধাশীলা এবং তাকে যথাযথ ভক্তি করে, যথাসময়ে তার উপাসনা করে। এই জন্য লা ফ্যামিলিয়ারিস ইউক্লিওকে এই টাকার সম্পদ বা এই গোল্ডেন পটের খবর দিয়েছে, যাতে করে ইউক্লিও সেই সম্পদ বিক্রি করে তার মেয়ে ফেদ্রিয়াকে যথাযথভাবে বিয়ের ব্যবস্থা করতে পারে, ফেদ্রিয়ার বিয়ের ব্যবস্থা করতে পারে সেই উদ্দেশ্যে। এখন এই সম্পদ যখন সে পেয়ে গেছে, তার কি পরিবর্তন এসেছে? তার যে মানসিক পিস এর আগে যেটা ছিল, তার পভার্টি থাকলেও তার সুখ ছিল, এখন তার প্রপার্টি হয়েছে কিন্তু তার সুখ। নাও হি ইজ টু মাচ অ্যাংশাস অ্যাজ টু দ্য সিকিউরিটি, সেফটি অ্যান্ড প্রোটেকশন অফ দিস পট অফ গোল্ড। সুতরাং এই যে পট, this pot has created a lot of problem, a lot of troubles in his life. এবং এই উদ্বিগ্নতার কারণেই সে কিন্তু এই পট প্রোটেক্ট করার জন্য বা এই পটকে সিকিউর করার জন্য, সিকিউরিটি নিশ্চিত করার জন্য, সে এর যে প্লেস, এর যে হাইডিং প্লেস, এটাকে বারবার সে পরিবর্তন করে। এবং তার বাড়ির যে মেড সার্ভেন্ট বহুদিন ধরে তার বাড়িতে কাজ করছে, তার যে কৃতদাসী, তার প্রতি সে অমানবিক আচরণ করছে, কারণ সে মনে করছে যে এই মেয়েটি তার সম্পদ দেখে নেবে এবং সে হয়তো 5 কান করে দেবে, সে হাড়ি ভেঙে দেবে। এই জন্য সে এই বিষয়টি স্ট্যাফিলাকেও জানাতে চায় না। তাই যখন সে এই সম্পদটির একবার খোঁজ নেয় বা সম্পদটি কোথায় রেখেছে তা দ্বিতীয়বার দেখতে চায়, তখন সেই স্ট্যাফিলাকে কিন্তু বাড়ি থেকে বের করে দেয়। ফলে তার জীবন, সে এখন পজেস্ট হয়ে গেছে। পজেস্ট হয়ে গেলে ভূতে ধরা যেমন হয়, ঠিক তেমন যেন তাকে ভূতে ধরেছে। তার আর কোনো স্বাভাবিক জ্ঞান নেই, পারিপার্শ্বিকতার সমস্ত নলেজ সে হারিয়ে ফেলেছে। তার একটা কথা তার মাথায় রয়েছে যে অনলি দ্য পট। সো পট ইজ অ্যাট দ্য সেন্টার অফ হিজ অ্যাটেনশন, নাথিং এলস হি ক্যান কনসেন্ট্রেট অন নাও।
because of his anxiety and depression. Now আমরা যেখানে দেখেছি শেষ পর্যন্ত সেটা হচ্ছে যে সে বলছে এক জায়গায় দ্য ড্যামড স্টাফ ইজ ড্রাইভিং মি অফ মাই হেড উইথ ওরি। এখন ধরো এই লাইনটা আন্ডারলাইন করো, লাইনটা বোধহয় গতদিন পড়েছে, এইটুকু পড়ার শেষ করারও যেখানে শেষ করেছে তার একটু আগে। দ্য ড্যামড স্টাফ ইজ ড্রাইভিং মি অফ মাই হেড উইথ ওরি। এই যে ড্যামড স্টাফ, হোয়াট ইজ দ্য ড্যামড স্টাফ রেফারিং টু হিয়ার? A damned stuff বলতে সেই pot of goldটাকে বোঝানো হচ্ছে। why he is calling it damned in the sense that it has created a lot of misery in his life, a lot of problems and troubles in his life. In the earlier life he was in happy mood, he did have peace, he did have the serenity of mind, tranquility of mind, balance of mind, but all those things of mind are now totally lost, and he has developed depression, anxieties, frustration, hopelessness. So this is the thing which is the root cause of this change in his life, in his mind. So his change is from happiness to misery, his happiness to misery. The poverty gave him happiness, but the poverty is now providing him with misery. One who does not have poverty, he wants poverty, he wants wealth, but when wealth is given, poverty is given, he loses all his mental peace. So poverty is the cause of all evils, money is the cause of all evils. Now what is the problem with Euclid? Euclid is a miser, he does not want to spend the money, he does not want to spend the property, so he is interested in hoarding property only, storing property. But the real pleasure lies not in storing, not in hoarding property only. The real pleasure lies in spending the money in proper way, but he is not in the mood of spending the money. He just want to keep it, he just want to heap the property, to pile the property, to create a heap of property. He doesn't want to spend. And if he wanted to spend the money, it would have provided him with pleasure and happiness. He is concerned about the protection of the money, he is not concerned about how to spend the money. Earning and spending should be done in the balanced way. If you only earn and don't spend, that will not give you happiness. And if you only spend and don't earn, that will also not give you happiness. So happiness and peace lies in spending and earning in a balanced form, right? So the damned stuff is here referring to the pot of gold which he has very recently acquired. Driving me off my head with Uri. What is the Uri? Why he is Uri? Why this Uriness? It is because of the protection and safety of the pot. He goes back into the house. সে বলে এটা বলে সে আবার বাড়ির ভিতরে গেল। স্ট্যাফিলা কি বলছে? God save me if I know what is troubling the master, whether he is off his head or what. Now Stapler is in confusion. She can't understand why the master, that is Euclid, is behaving in this way with her. She has never faced such a situation. She has never been treated in this bad way by Euclid before. Now what the problem the master is suffering from, that he is ill behaving with her, she can't understand. I have known him turn me out of the house like this 10 times in a day.
দিনে প্রায় 10 বার তাকে এইভাবে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করছে। এর থেকে স্পষ্ট হয় যে ইউক্লিও প্রায় 10 বার ওই সম্পদটা সে দেখে, নজর করে এবং সে তদারকি করে ঠিকঠাক আছে কিনা। এত উদ্বিগ্ন সে যে সেই সম্পদটাকে সে 10 বার দেখে, হয়তো 10 বারের মধ্যে 5 বার জায়গাও চেক করে। And I don't know what has come over him indeed. I can't understand fully what has happened to Euclio, to my master. Sometimes he will stay awake all night, কখনো কখনো সারা রাত জেগে থাকছে, and then spend the whole day sitting indoors like crippled cobblers. তারপর সারাদিন বাড়িতে ন্যাংরা খোড়ার মতো সারাদিন বসে থাকছে, যেন সে খোড়া হয়ে গেছে, যেন সে ন্যাংরা হয়ে গেছে, যেন সে হ্যান্ডিক্যাপ, বাড়িতেই বসে থাকছে পরের দিন। And his poor daughter with a baby coming, how I am going to save her from this place. আর তার মেয়ে যে এখন সন্তান সম্ভাবনা উড বি মাদার, তাকে কিভাবে আমি তাকে ডিসগ্রেস থেকে রক্ষা করব? হোয়াট ইজ দ্য ডিসগ্রেস? Why the disgrace the lady will suffer from? Why? Because Phaedria is going to give birth to an illegitimate son. The son which she had conceived, the child she has conceived is not legitimate. This child which is going to be born is actually the production of their unwanted, undesired union. Her union with Lyconides. Lyconides and Phaedria met on the harvest eve, and this meeting has impregnated her, and so she is now pregnant and going to give birth. Now this premarital childbirth was considered to be a disgrace in ancient Greece, and now Staphyla is pondering over, is thinking over how to save the lady, how to save Phaedria from this social disgrace. So it is clear that in that society, giving pre-marriage birth was a great sin, was a great crime, was a great disgrace, and I will have to be hushed up somehow, but goodness knows how. কিন্তু যেভাবেই হোক স্ট্যাফিলা বলছে এই ব্যাপারটাকে আমাকে লুকিয়ে রাখতেই হবে, কিন্তু কিভাবে রাখবো আমি জানি না। God knows this. There is nothing for it seems to me but to find a roof and make myself into a capital I. এটা আমি গতদিন আলোচনা করেছি। All is safe. Euclio এবার বাড়ি থেকে ঘরের ভেতর থেকে বেরিয়ে এসে all is safe. I feel better with that load of my mind. আবার তোমার প্রশ্ন হতে পারে, what is the load refers to? What is the load referred to here? The load is the anxiety as to the safety and security of the pot of gold. Now, after having a look at the hiding place, the place where this treasure is hidden, Euclio comes to the conclusion that now he feels better. A little before he felt bitter, now he is feeling better. Why? Because now he is assured that the pot is there where he had kept it. So all right, you can get back in and keep an eye on things in there. স্ট্যাফিলাকে এবার ভালো মানুষের মতো এসে বলছে, হ্যাঁ এবার তুই যা, এবার তুমি বাড়ির ভিতরে যেতে পারো, দেখো সব ঠিকঠাক রয়েছে কিনা। স্ট্যাফিলা কিছুটা রাগ করে বলছে, কিপ অ্যান আই অন থিংস, কি জিনিসপাতি এমন দেখবো? হোয়াট ফর, কেন দেখতে হবে? ইজ সামবডি গোয়িং টু স্টিল দ্য হাউস, তোমার বাড়িটা কি কেউ চুরি করে নেবে? দেয়ার ইজ নাথিং ইনসাইড ইট অর দ্য স্টিলিং, চুরি করার মতো তো কিচ্ছু নেই বাড়িতে। আই অ্যাম শিওর নাথিং ইন দ্য হাউস দ্যাট অল বাট কবওয়েবস, বাড়িতে তো মাকড়সার জাল ছাড়া কিছুই নেই। কবওয়েবস ছাড়া কিছুই নেই, মাকড়সার জাল। Euclid বলছে, you would like Jupiter to make me as rich as King Philip or Darius, wouldn't you, poison mouth?
দেখো দেখো বিষমুখ মেয়ে কোথাকার, আমার সম্পদ নেই বলে সে খুশি। তুই কি চাস না যে আমি কিং ফিলিপসের মতো বড় হই, অথবা রাজা ডেরিউসের মতো, পার্সিয়ান কিং ডেরিউসের মতো বড়লোক হয়ে যায়? কখনো আমার জন্য কল্যাণ কামনা নেই, শুধু নেই 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 নেই। আমার যাতে সম্পদ হয় তার জন্য তো জুপিটারের কাছে একটু প্রার্থনা করতে পারে। জুপিটার হচ্ছে রোমান ভাষায় জিউস, গ্রিকরা যাকে জিউস বলে, রোমানরা তাকে জুপিটার বলে। তো কিং ফিলিপ হচ্ছেন আলেকজান্ডার দ্য গ্রেট, তার বাবা, 3rd সেঞ্চুরি বেশির লোক। অ্যান্ড এই বিষমুখ মেয়েটি আমার জন্য কখনোই কল্যাণ কামনা করে না, আমার জন্য সম্পদ কামনা করে না, বরং শুধু আমার সম্পদহীনতার রেফারেন্স দেয় শুধু। আই উইল কিপ মাই কবয়েবস। তো কি হয়েছে, কি হয়েছে? আমার বাড়িতে মাকড়সার জাল রয়েছে তো কি হয়েছে, কবয়েব রয়েছে তো কি হয়েছে, আমি এই কবয়েব যত্ন করে রাখবো, থ্যাংক ইউ, অ্যান্ড আই ওয়ান্ট দেম কিপ সেফ। আমি চাই আমার বাড়ির কবয়েবগুলো, আমার বাড়ির মাকড়সার জালগুলো সযত্নে রক্ষিত হয়। এখন এই কথাটা, এই কবয়েবকে তাহলে সে কোন সেন্সে নিচ্ছে? কবয়েব আছে বাড়িতে, এটার অর্থ হচ্ছে বাড়িটার ভিতরে চুরির যোগ্য কিছু নেই, একেবারে গোবেচারা কোনো লোকের বাড়ি, এখানে কোনো সম্পদ নেই, এটাই প্রমাণ হয়। আর এই কবয়েব এখন তার পক্ষে একটা নিশ্চয়তার কারণ যে আমি গরিব, I am a poor man and people will understand me to be a poor man. People will consider me a poor man because my house is full of cobwebs. And I am a poor man yet, and so this cobweb is taken by him as the certainty of security. And yes, a poor man and content to be poor. আমি গরিবই থাকতে চাই, আমি তাতেই খুশি। সে যে আর গরিব নেই সে ভালো করে জানে। তাই যখন স্ট্যাভিলা বলছে তোমার বাড়িতে কি আছে, লোকে চুরি করবে, এখানে কবয়েব ছড়াতে কিছু নেই, তখন সে বলতে চাচ্ছে আমি এই কবয়েব রেখে দিতে চাই, আমি গরিব এটা সবাই জানুক, লোকের এই ধারণাটা, এই জ্ঞানটা আমি বজায় রাখতে চাই। তাহলে তার যে পট অফ গোল্ড সেটা প্রোটেক্টেড থাকবে, তার প্রতি কেউ হিংসা করবে না, তার সম্পদের ব্যাপারে কেউ উপদেশ পাবে না, জানতে পারবে না। অ্যান্ড তাহলে এই যে সম্পদ, যে সম্পদের কথা এই লা ফ্যামিলিয়ারিস তাকে যে সম্পদের কথা তাকে বলেছে, এই সম্পদের কথা বলে, সম্পদের হদিশ দিয়ে তার কি উপকার হলো না ক্ষতি হলো? বরং ক্ষতি হলো। এবং এই সম্পদ ইউকিলিওকে খুশি হয়েছে, তার যে খুশি, সেই খুশিটা ট্রান্সফর্মড হয়ে গেছে কিসে না, তো ডিসপ্লেজারে, যেটা প্লেজার হওয়ার কথা ছিল। A treasure should have been the pleasure, should have been the source of pleasure, কিন্তু তা না হয়ে কি হয়েছে, দিস ট্রেজার, এই সম্পদ কি হয়েছে, তার কাছে সোর্স অফ মিজারি হিসেবে বিবেচিত হচ্ছে। তার জন্য সেটাকে সে ড্যাম ডিস্টার্ব করেছে। সম্পদের সেফটি সিকিউরিটিটাকে এতটা কষ্ট দিচ্ছে যে সম্পদটা পাওয়ার যে আনন্দ, সেই আনন্দটা হারিয়ে গেছে। And I want them keep safe. I am a poor man, yes, a poor man, and content to be poor. I take what the gods give. Get inside and lock the door. যাও, বাড়ির ভেতরে গিয়ে দরজা বন্ধ করো। I shall be back in a few minutes. কিছুক্ষণ পরে আমি ফিরে আসবো। And mind you, don't let any strangers into the house. কাউকে কোনো অচেনা লোককে বাড়িতে ঢুকতে দেবে না। Somebody may come asking for a light. কেউ হয়তো বলবে লাইটটা দাও, টর্চটা দাও, একটু লাইটারটা দাও, দিস লাইটটা দাও, put the fire out. কেউ আগুন চাইতে আসতে পারে। বাড়িতে যে আগুনটা জ্বলছে, উনুন জ্বলছে, বা বাড়িতে যে লম্ফ জ্বলছে সেটা লিভিয়ে দাও। দেন দে ক্যান্ট আস্ক ফর এ লাইট। তাহলে কেউ আলো দেখতেও পাবে না, কেউ আলো চাইতেও পারবে না। ডু ইউ হিয়ার? বুঝতে পেরেছিস? ইফ এভরি ফায়ার ইজ নট আউট ওয়েন আই কাম ব্যাক, ফিরে আসার পর যদি দেখি যে আলো নেভানো হয়নি, আই পুট ইউ আউট, তাহলে আমি তোকেই নিভিয়ে দেবো, অর্থাৎ আই উইল কিল ইউ। And if anyone wants water, say the well has gone dry. কেউ যদি জল নিতে আসে তাহলে বলবি যে কুয়ো শুকিয়ে গেছে, আমার বাড়ির যে কূপ সেটা শুকিয়ে গেছে, তাই বলবি কুয়ো শুকিয়ে গেছে। বুঝতে পারছো? তো কেউ জল চাইতে আসবে, জল চাওয়ার বাহানাতে বাড়ির সম্পদ দেখে নিতে পারে, বা জল চাইতে এসে কোনো প্রকারে তার নজরে চলে আসতে পারে আমার সম্পদ। সুতরাং nobody is to be allowed to enter, no entry for anybody in my house. সুতরাং যে কেউ
যাই চাইতে আসুক না কেন বলে দিবি বাড়িতে নেই। নাইভস, অ্যাক্সেস, পেস্টেলস এগুলো সব ইউটেন্সিলস, বুঝলে? ছুরি, কুড়োল, নুড়ি। মর্টার্স বলতে হামাম দিস্তাকে বোঝায়। এনি ইউটেন্সিল, যে কোনো কিচেন সামগ্রী, দ্যাট নেইবার্স আর অলওয়েজ বরোয়িং, যা প্রতিদিন প্রতিবেশীরা আর এক প্রতিবেশীর কাছ থেকে সবসময়ই চেয়ে থাকে, তা যদি চাইতে কেউ আসে, সে দে হ্যাভ অল বিন স্টোলেন বাই বাগলাস, তাদেরকে ডাইরেক্ট মুখের উপরে বলে দেবি যে এগুলো সব চুরি হয়ে গেছে। আই ডোন্ট ওয়ান্ট এনি সিঙ্গেল সোল লেট ইন টু মাই হাউস হোয়াইল আই অ্যাম অ্যাওয়ে। আমি যখন বাড়ির বাইরে তখন চাই না সিঙ্গেল সোল, সিঙ্গেল পার্সন। সোল অ্যান্ড বডি, আসলে এখানে সোল দিয়ে বডিকে বোঝানো যায়। বডি মানে পার্সন, সোল মানে একজন আত্মা। সেই আত্মার একটা বডি আছে, বডিটা হচ্ছে ওই আত্মার প্যাকেট, আর সোলটা হচ্ছে প্রোডাক্ট। সোল আর বডি, সোল হচ্ছে ইনট্যাঞ্জেবল, এটা দেখা যায় না, বোঝা যায় না, বোঝা যায়, দেখাও যায় না, স্পর্শ করাও যায় না। বডি দেখা যায়, স্পর্শ করা যায়। বডির ভেতরে কি থাকে? এই সোল থাকে, বুঝতে পেরেছো? দ্য সোল ইজ দ্য কন্টেন্ট অ্যান্ড দ্য বডি ইজ দ্য কন্টেনার। ক্লিয়ার? সোলটা হচ্ছে জিনিস আর বডিটা হচ্ছে সেই একটি পাত্র যাতে জিনিস রাখা হয়, বুঝতে পেরেছো? অর্থাৎ এটা কন্টেন্ট, অর্থাৎ কোনো জিনিসে থাকা বস্তুর নাম করে আসলে জিনিসটাকেই বোঝানো হয়েছে, বুঝতে পেরেছো? আমরা যখন বলি যে 4টে চা দাও, দোকানে গিয়ে বললাম 2টো চা দাও, 2টো চা দাও মানে কি? চা বললাম, কিন্তু চা দিয়ে আসলে কি বোঝানো? কাপ বোঝানো হয়েছে। অর্থাৎ কাপ, 2 কাপ দাও। অর্থাৎ চা আর কাপের যেমন সম্পর্ক, আত্মা এবং বডির তেমনি সম্পর্ক। যে সিম আর মোবাইল সেটের যেমন সম্পর্ক, সিম মোবাইল সেটের ভেতরে থাকে, বুঝতে পেরেছো? ঠিক তেমনি সো সোল, আই ডোন্ট ওয়ান্ট এনি সিঙ্গেল সোল লেট ইনটু মাই হাউস হোয়াইল আই এম অ্যাওয়ে। বাড়ির বাইরে থাকা অবস্থায় একটি লোককেও আমার বাড়িতে প্রবেশ করতে দিতে রাজি নই। মাইন্ড হোয়াট আই সে নাও, মনে রাখবে, বুঝতে পেরেছো কি বলেছি? ইফ দেম ফরচুন হারসেলফ শুড কল, ডোন্ট লেট হার ইন। এমনকি ভাগ্য দেবী এসে যদি নক করে যে খোলো, দরজা খোলো, তবুও তার জন্যও নো এন্ট্রি, তার জন্য কোনো এন্ট্রি নেই। স্টেপ লেভেল, আই এম শিওর শি ইজ দ্য লাস্ট পারসন টু ওয়ান্ট টু কাম ইন। বাবা, ভাগ্য দেবী, তোমার বাড়িতে সাধারণ মানুষ একটা আসতে চাই না, সেখানে তো ভাগ্য দেবী আসবে। লোক যদি আসে আর ভাগ্য দেবী যদি কোনোদিন আসে, তাহলে যারা আসবে তাদের সেই লাইনের একেবারে পিছনে থাকবে ভাগ্য দেবী। সি ইজ নেভার বিন এনিওয়্যার নিয়ার দিস হাউস ইয়েট। তোমার বাড়ি তো দূরের কথা, তুমি এমন কুলক্ষণে মানুষ যে তোমার বাড়ির আশেপাশে কখনো ভাগ্য দেবীকে লক্ষ্য করা যায় না। আর তুমি বলছো কিনা ভাগ্য দেবী এলেও আসতে দেবে না? আসবেই না তো আসতে দেবে কি? You hold your tongue and get inside. চুপ করো, ঘরের ভেতরে যাও। স্টেপ, ওকে, I will get inside and I will hold my tongue. ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি এবং ঘরের ভিতরে গিয়ে চুপ করে জিপটি ধরে বসে থাকি। and bolt the door, ভেতর থেকে দরজা হ্যাজ বোল্ট লাগিয়ে দেবে। both bolts, 2টো হ্যাজ বোল্টই লাগাবে, বুঝেছো? I will be back in a minute, অল্পক্ষণের মধ্যেই ফিরে আসবো। এই কথা বলে সে ইউক্লিও স্ট্যাফিলার দিক থেকে মুখ ফিরিয়ে অডিয়েন্সের দিকে, স্টেজে কথা বলছিল, সে ঘরের বাইরে এসেছে। এখন স্টেফিলাকে সে ঘরে যেতে অ্যালাউ করলো। কিছুক্ষণ আগে স্টেফিলাকে ঘর থেকে বের করে দিয়েছিল, কেন না তো সে সেই সম্পদটাকে একবার দেখতে চেয়ে সব ঠিকঠাক আছে কি না। তারপর সেখান থেকে এসে সব ঠিকঠাক আছে দেখে সব হ্যাপি মুডে সে এসে তখন স্টেফিলাকে বলছে যে কাউকে আসতে দেবে না, অমুক তোমাকে সেটা, আগুন নিতে দেবে না, পেস্টলার হোক বা হামানদস্তা হোক, কিছুই কাউকে দেবে না। কেউ জল আনতে চাইলে, জল নিতে চাইলে বলবে কূপ শুকিয়ে গেছে, আর বিভিন্ন ইউটেন্সিলস চাইলে বলবে যে আমার বাড়িতে এগুলো সব চুরি হয়ে গেছে, ভাগ্য দেবে এলেও তাকে অ্যালাউ করবে না, ইত্যাদি। এখন এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে হোয়াট স্টেপস ডিড ইউক্লিও টেক টু কিপ দ্য প্রপার্টি আউট অফ পাবলিক নোটিস। এই সম্পদটাকে পাবলিক নোটিশের বাইরে রাখতে সে কি কি ব্যবস্থা নিয়েছে। একেবারে ব্যবস্থা নেওয়া থেকে বলতে শুরু করেছে হাইডিং জায়গা, বারবার হাইডিং প্লেস চেঞ্জ করা, তারপর কোনো লোককে বাড়িতে আসতে না দেওয়া, স্ট্যাফিলাকে পর্যন্ত বাড়ি থেকে বের করে দেওয়া, বাড়িতে কি কি স্ট্রেঞ্জার ঢুকতে না দেওয়া,
ইত্যাদি ইত্যাদি, যে যে বিষয়গুলো এখানে আলোচনা হলো সেগুলো একে 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 তোমাকে লিখতে হবে। যদি প্রশ্নটা আসে যে ইউক্লিও কোন কোন স্টেপ গ্রহণ করেছে তার সম্পদটাকে পাবলিক নোটিশের বাইরে রাখতে, কেমন? আর এসব প্রশ্ন তোমাদের দেওয়া হবে, কিন্তু তোমাদেরকেও মনে মনে রেডি থাকতে হবে, নিজে পড়ে রেডি থাকতে হবে যে এখান থেকে প্রশ্ন হতে পারে, এই প্রশ্নটি হলে কেমন উত্তর দিতে হবে। তুমি যদি প্রশ্ন এবং প্রশ্নের উত্তর সম্পর্কে একটু ভেবে থাকো না, তাহলে দেখবে পরীক্ষার হলে অনেকটা এগিয়ে আছো। ইউক্লিও অ্যান্ড বোর্ড আই উইশ অডিয়েন্সকে বলছে এবার, মানে স্টেপিলা এবার বাড়ি ঢুকে গেছে, এবার সে অডিয়েন্সের দিকে তাকিয়ে বলছে, স্টেজে কিন্তু আর কেউ নেই, অডিয়েন্সের দিকে তাকিয়ে বলছে, আই উইশ আই হ্যাড নট গট টু লিভ দ্য হাউস এট অল। বাড়ি ছেড়ে যায় এটা আমি মোটেই চাই না। গড নোজ আই উড নট ইফ আই কুড হেল্প ইট। বাইরে না গিয়ে যদি আমি পারতাম তাহলে আমি কিছুতেই বাড়ি ছাড়তাম না। এটা আর কে না জানলেও ঈশ্বর ভালো করে জানে যে আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে যেতে চাই না। বাট আই হ্যাভ অ্যান আর্জেন্ট রিজন। এইখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে যেতে পারে, সেটাকে এই লাইনটা কোট হতে পারে। সুতরাং নোট দ্য লাইন বিকজ দ্য এক্সামিনার দ্য কোয়েশ্চেন সেটার মে কোট দিস লাইন ইন দ্য কোয়েশ্চেন পেপার। সো বাট আই হ্যাভ অ্যান আর্জেন্ট রিজন, আই হ্যাভ অ্যান আর্জেন্ট রিজন। What is the reason? Why is it so urgent? The reason behind his going outside, he in this time, which is very crucial to him, by hook or by crook, anyway, he has to keep the property out of public notice. And so he should not go outside, he should not go out of his house, but he is compelled to go outside. Why? Now, I have an urgent reason. So, এই লাইনটা কোট করে তোমাকে প্রশ্ন করতে পারে, who is the speaker? Who is the speaker? So Euclio, the main character of the play, The Pot of Gold, is the speaker here. What is the reason? Why it is urgent? The reason এবার ইউক্লিও বলবে, এটা তোমাদের ধ্যানের সাথে পড়তে হবে। The chairman of a ward has a donation to distribute, and if I don't turn up to claim my share, everybody will suspect that I have got some cash hidden away at home. They are bound to. It would not look natural for a poor man to miss the chance of a free gift, however small. It is a funny thing, though, now that I take every precaution to prevent people knowing my secret, everybody seems to know it. Now, the reason is that the chairman has declared to distribute some money to the poor people, and this is the reason why he is going outside the house. But this is the surface reason. What is the deep reason? This is the outside reason. What is the deep reason? What is the inside reason? The inside reason is that he would like to create the impression upon the people that he is still poor, and so he should go to any place where some donation is getting distributed. He would like to stand in the line, in the queue of the poor people, so that the people around him can continue thinking that Euclio is a poor man. So this is the urgency, that he is going outside to take the help, to take the donation to be distributed by the chairman. So
he wants some donation. This is not the actual reason. The actual reason is that by going to take the donation to be given by the chairman, he would be able to give the impression to the people that he is a poor man and he is living with his poverty, not with the poverty. Clear? So that people don't suspect him, people don't doubt him of his getting property, of his turning into a rich man. No man, he wants no man to be doubtful about his property. So it is out of the sense of urgency that he is going to the house of the chairman, but he does not want to leave the house. He does not want to leave the hidden property unprotected. But if he does not go to the chairman, the people will come to him and ask him why you did not go to take the donation. Then what answer he would give to them? Then they will have the benefit of doubt. They will start doubting that perhaps Euclid has got a huge wealth. Euclid has got a property. So this doubt he does not want to be created in the mind of the people. Clear? So it wouldn't look natural for a poor man to miss the chance of a free gift, however small. So gift ডোনেশন যত ছোট হোক, গরিব মানুষের সেখানে অবশ্যই যাওয়া উচিত। এটাই হচ্ছে ইউক্লিওর হ্যাবিট। ইউক্লিও লোকের বাড়ির থেকে, লোকের কাছের থেকে, ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে সেই ডোনেশন নেয়। আর যদি যাওয়া বন্ধ করে দেয়, লোকে সন্দেহ করবে। এই সন্দেহ থেকে সে নিজেকে মুক্ত রাখতে চায়, লোকের সন্দেহ থেকে নিজেকে মুক্ত রাখতে চায়। It is funny thing though. Now that I take every precaution to prevent people knowing my secret, everybody seems to knowing. কিন্তু ইউক্লিওর মনের কথা বলছে, আমি যত চেষ্টা করছি লোকে যাতে বুঝতে না পারে, আমার তত মনে হচ্ছে লোকে যেন বুঝে গেছে। They all treat me with far more respect than they ever did before. লোকেরা আগের থেকে আমাকে বেশি সম্মান দিয়ে কথা বলে। Folks come up to me and stand and talk to me. লোকেরা আসে আমার কাছে, দাঁড়ায়, কথা বলে, shake me by the hand, আমার হাত ধরে এ করে, হ্যান্ডশেক করে। Hope I am quite well. তারা বলে নাকি আমি খুব সুখে আছি। তারা ask me what I am doing. জিজ্ঞাসা করে আমি এখন কি করছি, হাউ থিংস আর গোয়িং উইথ মি, কিভাবে আমার প্রতিদিনের আমার ডেইলি অ্যাফেয়ার্স কিভাবে চলছে। ওয়েল আই মাস্ট বি অন মাই ওয়ে অ্যান্ড গেট ব্যাক হোম অ্যাজ সুন অ্যাজ এ পসিবলি ক্যান। এই সমস্ত লোকের এইগুলি করছে দেখে আমার সন্দেহ হচ্ছে তারা নাকি তারা সন্দেহ করছে কিনা। তারা সন্দেহ করছে, এই সন্দেহ আমার হচ্ছে। তারা কি সন্দেহ করছে? যে আমি হয়তো সম্পদ পেয়েছি। তারা জেনে গেছে এই সন্দেহটা আমার হচ্ছে। ওয়েল আই মাস্ট বি অন মাই ওয়ে, যাই হোক আমাকে যেতেই হবে সেই ডোনেশন ক্যাম্পে, অ্যান্ড গেট ব্যাক হোম অ্যাজ সুন অ্যাজ আই পসিবলি ক্যান। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বাড়ি ফিরতে হবে। হি হারিজ অফ অ্যালং দ্য স্ট্রিট, এই বলে সে তাড়াহুড়ো করে সে রাস্তায় হাঁটতে শুরু করলো। ফ্রম দ্য হাউস নেক্সট ডোর, তার মাথায় এখন কিচ্ছু নেই, আছে শুধু পট অফ গোল্ড। ফ্রম দ্য হাউস নেক্সট ডোর অলসো সামওয়ান ইজ বিং এক্সট্রুডেড ইনটু দ্য স্ট্রিট দো লেস পেরেন্টোরিয়ালি। এবার ইউক্লিও তার বাড়ির থেকে বেরিয়ে গেছে, তার বাড়ির পাশের এক বাড়ির থেকে একজনকে কি করা হচ্ছে, সামওয়ান ইজ বিং এক্সট্রুডেড, কাউকে বাড়ি থেকে জোর করে বাইরে নিয়ে আসা হচ্ছে। এমন জোরাজুরি নয় যে সে জোরাজুরিটা মানতে বাধ্য, তেমন নয়, কিন্তু তার উপর জোর করা হচ্ছে এবং সেই জোরাজুরিতে সে নিজেকে সারেন্ডার করেছে এবং সে বাড়ির বাইরে বেরিয়ে আসছে। ইট ইজ দ্য ওনার মেগাডোরাস, যে বাড়ির থেকে একজনকে বের করা হচ্ছে সেই বাড়ির মালিক হচ্ছেন মেগাডোরাস, আর সেই যাকে বের করা হচ্ছে সে নিজে হচ্ছে মেগাডোরাস। আর জেনিয়াল কমপ্লেসেন্ট ওল্ড জেন্টলম্যান, ভদ্রলোক, এবং সবাইকে সে খুশি করতে চায় এবং সবার কাছে সেই আকর্ষণীয় এক ব্যক্তিত্ব। বিং আসার্ট আউট বাই হিজ সিস্টার ইউনোমিয়া ফর এ প্রাইভেট কনফারেন্স অর এ লেকচার। এই মেগাডোরাসকে তার নিজের বোন ইউনোমিয়া বাড়ির থেকে বের করে আনছে, বাড়ির বাইরে দাঁড়িয়ে তার সাথে কিছু কথা বলতে চায়। তোমাদেরকে এই মুহূর্তে জেনে নিতে হবে যে এই যে মেগাডোরাস,
এই মেগাডারস হলেন একজন রিচ পারসন, a very good man, a gentleman, well established, well to do, and a very respected person in the area, and he is the next door neighbor. একেবারে পাশের দরজার প্রতিবেশী হলেন মেগাডোরাস। কার প্রতিবেশী? না তো ইউক্লিয়ার প্রতিবেশী। এই মেগাডোরাসের কথায় কিছুক্ষণ আগে লা ফ্যামিলিয়ারিস তার বক্তব্য বলছিল যে এবারে আমার কাজ হলো মেগাডোরাসকে গিয়ে তাকে দিয়ে প্রস্তাব দেওয়া ইউক্লিওকে তার মেয়েকে বিয়ে করার জন্য। কিন্তু আরেকটা কথাও লা ফ্যামিলিয়ারিস আমাদের বলেছে, সেটা হলো যে এই মেগাডোরাসের ভাগ্নেই হচ্ছে সেই লাইকোনাইটিস, যে লাইকোনাইটিস ফেদ্রিয়ার সাথে সম্পর্ক রেখেছিল, এবং সেই সম্পর্কের ফল হচ্ছে আজকে সে সন্তান সম্ভাবা, এবং সে প্রেগন্যান্ট, এবং সে কিছুদিনের মধ্যে, আজকে কিছুদিন নয়, আজকেই সে সন্তান প্রসব করবে। এই মেগাডোরাস ইউক্লিওর পাশের বাড়ির প্রতিবেশী, একেবারে নেক্সট ডোর নেইবার। এই মেগাডোরাসকে তার বোন বাড়ির বাইরে নিয়ে এসে কিছু কথা বলতে চায়, মানে সে আজ পর্যন্ত আনম্যারিড রয়েছে, মধ্যবয়স্ক একজন লোক, সে আনম্যারিড রয়েছে, তার ম্যারেজের বয়স পেরিয়ে যাচ্ছে। যেমন করে তোমরা দেখেছিলে লমবকে দেখেছিলে, ওই যে তোমরা নাটক একটা পড়ো নাই এইচএসে, সেখানে লমব নাতালিয়াকে বিয়ের প্রস্তাব দিতে এসেছে, তার বয়স 35 হয়ে গেছে, খুব ক্রুশিয়াল ক্রিটিক্যাল একটা এজ। এই লোকটিও সেই ক্রিটিক্যাল বয়সে পার করে গেছে, তার বয়স এখন সে রীতিমতো একজন ওল্ড ম্যান, সে বিয়ে করে না, আনম্যারিড রয়েছে। এখন তার বোন তাকে জোরাজুরি করার জন্য, তাকে বিয়ে করতে কনভিন্সড করার জন্য তাকে কিন্তু বাড়ি থেকে বের করে আসছে। মনে রাখবে যে বোন, অর্থাৎ ইউনোমিয়া মেগাডোরাসের বোন তাকে জোরাজুরি করবে বিয়ে করার জন্য, এই বোনটি হচ্ছে আসলে সেই লাইকোনাইডিসের মা। তাহলে লাইকোনাইডিস অলরেডি একটি মেয়ের প্রেমে পড়েছে, আর লাইকোনাইডিসের মা লাইকোনাইডিসের মামাকে বিয়ে করার জন্য জোরাজুরি করছে। লাইকোনাইডিসের মামার আবার পছন্দ হচ্ছে ফেদ্রিয়া। বুঝতে পেরেছ? তাহলে অনেকটা একটা ত্রিকোণ প্রেমের একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে, সম্ভাবনা তৈরি হয়েছে, সিচুয়েশন তৈরি হয়েছে, ট্রায়াঙ্গেল অফ লাভ। লাইকোনাইডিস ভালোবাসে ফেদ্রিয়াকে, আর ফেদ্রিয়াকে ভালোবাসে আবার কে? মেগাডোরাস। ত্রিকোণ প্রেম তৈরি হচ্ছে। এখন এই যে জটিলতা, এই জটিলতা তৈরি হতে যাচ্ছে, এই জটিলতার বর্ণনার পরে জটিলতা থেকে মুক্তি আসবে, তখনই নাটক শেষ হবে। বুঝতে পেরেছ? এখন দেখা যাক জটিলতা কোন জায়গায় গিয়ে, কোন কুটিল, কোন জটিল পরিস্থিতিতে গিয়ে উঠছে। ইউনোমিয়া এখন তার দাদা মেগাডোরাসের উপরে একটা লেকচার দিচ্ছে। I hope you understand that I am only speaking to you as a sister has a right to speak. বোন যেমন ভাইকে দাদাকে বলার অধিকার রাখে, তেমন ভাবে আমি বলছি, in your own interest and as my conscience bids me, আমার বিবেক আমাকে বারবার যাতনা দিচ্ছে যে দাদাকে কিছু বলা দরকার, দাদার জন্য কিছু দরকার। সেই বিবেক যন্ত্রণা থেকেই আমি তোমাকে বলতে এসেছি কিছু কথা। ও ফাইন, নো ম্যান লাভস এ সিস্টার। আমি জানি কেউ তাদের বোনকে পছন্দ করে না। উই টক টু মাচ। আমরা বোনেরা খুব বেশি কথা বলে, দেশে লোকেরা তাই বলে। দে আর রাইট, ঠিকই, লোকেরা ঠিকই বলে, উই ডু, আমরা বেশি কথা বলিও বটে। দেয়ার ওয়াজ নেভার এ ওম্যান বর্ন ইন দিস এজ অর এনি আদার। এই যুগে হোক বা আগের কোনো যুগে হোক, কোনো মহিলা এমন জন্মে নাই হু কুড কিপ হার থটস টু হারসেলফ, যে তার মনের কথা মনে রাখতে পারে। মনের কথা মনে রাখতে পারে বলে না, মনের কথা চেপে রাখতে পারে, এমন মহিলা কোনো যুগে জন্মায় না। বাট আই অ্যাম ইউর নিয়ারেস্ট রিলেটিভ, আমি তোমার সবথেকে কাছের আত্মীয়। ডোন্ট ফরগেট দ্যাট, অ্যান্ড ইউ আর মাইন, এবং তুমি আমার সবথেকে কাছে। আই অ্যাম ইউর নিয়ারেস্ট রিলেটিভ অ্যান্ড ইউ আর মাইন। দেখো এইখানে আই অ্যাম ইউর নিয়ারেস্ট রিলেটিভ, ডোন্ট ফরগেট। পরের অংশে কি হওয়া দরকার? ইউ আর মাই নিয়ারেস্ট রিলেটিভ, কিন্তু তা না করে বলেছে ইউ আর মাইন। এগুলোকে কি বলে জানো?
বাক্যকে সংক্ষেপিত করা, এগুলোকে বলে এলিপ্টিক্যাল ইউজ অফ সেন্টেন্স। এলিপসিস থেকে এলিপ্টিক্যাল ইউজ, এই শব্দটাকে বলে এলিপসিস, অর্থাৎ বাক্য সংক্ষেপণ করা। যেমন ধরো আমি বললাম হি ডাজ হিজ অর, আই ডু মাই অর, কিন্তু এই ওয়ার্ক কথাটা বারবার না বলে একবার যেতে বলা হয়ে গেছে, তাই এরকম বলতে হয় হি ডাজ হিজ ওয়ার্ক, আই ডু মাইন, সে তার কাজ করে আমি আমার, অর্থাৎ এখানে দুটো শব্দ কম ইউজ করা হলো। এটাকে কি বলা হয় বললাম? elliptical use of language. So it is only natural that we should discuss things together and give each other what advice seems best. সুতরাং এটাই স্বাভাবিক যে আমরা কাছের আত্মীয়, সব থেকে কাছের আত্মীয়, আমাদের উচিত একে অপরকে পরামর্শ দেওয়া, একে অপরের ভালো কামনা করা, মঙ্গল কামনা করা। নট কিপ ইচ আদার ইন দ্য ডার্ক, একে অপরকে দূরে রাখা উচিত নয়, অন্ধকারে রাখা উচিত নয়। অর বি অ্যাফ্রেড টু স্পিক ফ্র্যাঙ্কলি, অথবা মন খুলে কথা বলতে ভয় পাওয়াও উচিত নয়। আই ওয়ান্ট টু হ্যাভ নো সিক্রেটস ফ্রম ইউ, I want to have no secrets from you, and I hope you have none from me. I want to have no secrets from you. I want to have no secrets from you. From you, তোমার তরফ থেকে কোনো কিছু গোপন করা উচিত নয়, and I hope you have none from me. আমার তরফ থেকে কোনো কিছু গোপন রাখা উচিত নয়। That is why I have brought you out here, আর এই জন্য তোমাকে আমি বাড়ির থেকে বের করে আনলাম, ঘর থেকে, away from your household, to give you a little private talk about your affairs, তোমাকে খুব ব্যক্তিগত কিছু কথা বলার জন্য, প্রাইভেট একটি কথা বলার জন্য তোমাকে ঘর থেকে টেনে বের করে নিয়ে আনলাম। মেগাডারস বলছে উইথ আ হুইমজিক্যালি গ্যালান্ট জেস্টার। গ্যালান্ট জেস্টার মানে একজন যুবক যেমন করে, অর্থাৎ একটা হিরোর মতো করে আচরণ করা, জেস্টার দেখিয়ে, বডি ল্যাঙ্গুয়েজ দেখিয়ে বলছে আই কিস ইউর হ্যান্ড গুড ম্যাডাম, ওকে ম্যাডাম আই কিস ইউর হ্যান্ড বলে সে তাকে যখন ম্যাডাম বলছে, তখন ইউনোমিয়া ভাবতে পারেনি যে সে তাকে ম্যাডাম বলছে, এটা হচ্ছে থিঙ্কিং হি সিজ সামওয়ান বিহাইন্ড। অর্থাৎ ইউনোমিয়ার দিকে তাকিয়ে রয়েছে মেগাডোরাস, মেগাডোরাসের দিকে তাকিয়ে রয়েছে ইউনোমিয়া। ইউনোমিয়াকে যখন সে ম্যাডাম বলেছে, যে কথাটাই সে কখনোই আগে উচ্চারণ করে না তাকে লক্ষ্য করে, তাই সে মনে মনে, তাই হয়তো ইউনোমিয়া ভাবছে এই কথাটি হয়তো পিছনে থাকা কাউকে জিজ্ঞাসা, কাউকে অ্যাড্রেস করেছে, তাই সে বলছে হু ইজ দ্যাট, কাকে তুমি ম্যাডাম বলছো, হু ইজ ইউর গুড ম্যাডাম, হু আর ইউ টকিং টু, কার সাথে কথা বলছে, আমার সাথে কথা বলতে বলতে। মেগাডোরাস ইউ অফকোর্স, কেন তোমার সাথে কথা বলছে, ইউ আর দ্য বেস্ট ওম্যান আই নো, ইউ আর দ্য বেস্ট ওম্যান, ইউ আর মাই ম্যাডাম, ইউ আর মাই টিচার, ইউ আর টিচিং মি। ইউনোমিয়া মি রিয়েল, সত্যি আমি তোমার ম্যাডাম? ফ্ল্যাটলি, নট ফ্ল্যাটার, খুব তোষামোদ অনুভব করেছে তা নয়, কিন্তু একটু খুশি হয়েই বলছে যে ইউ ডোন্ট মিন ইট, নিশ্চয়ই আমাকে বলিসনি দাদা, নিশ্চয়ই আমারে বলিসনি বা আমাকে বলনি। মেগাডোরাস ইয়েস উইথ এ স্রাগ, জাস্ট অ্যাজ ইউ লাইক, তুমি যা খুশি তাই ভাবতে পারো, আমি কিন্তু আসলে ম্যাডাম বলতে তোমাকেই বুঝিয়েছি। ইউনোমিয়া ইউ শুড নট টেল সাচ ফিপস, বা তোমাকেই আমি বেস্ট ওম্যান বলেছি। ইউনোমিয়া বলছে ইউ শুড নট টেল সাচ ফিপস, এরকম ফালতু কথা বলা উচিত নয়। মাই ডিয়ার ব্রাদার, নো ওম্যান ক্যান বি দ্য বেস্ট ওম্যান ইউ নো, পৃথিবীর কোনো মহিলাই সব থেকে ভালো মহিলা হতে পারে না। ইচ ওয়ান ইজ ওর্স দ্যান অ্যানাদার ইন সাম ওয়ে অর ইন সাম ওয়ে, অর্থাৎ পৃথিবীর যে কোনো মহিলা কোনো না কোনোভাবে আর একজনের থেকে খারাপ, অর্থাৎ কেউ বেস্ট ওম্যান হতে পারে না। মেগার আই কোয়াইট এগ্রি মাই ডিয়ার সিস্টার, ইউ আর পারফেক্টলি রাইট, তুমি ঠিক বলেছো। ইউনোমিয়া ওয়েল গিভ মি ইউর অ্যাটেনশন ফর এ মোমেন্ট প্লিজ। ঠিক আছে দাদা, এবার তোমাকে আমি বেশ কিছু কথা বলবো, অ্যাটেনশন দাও, তুমি একটু ধ্যান দাও। ও ইউ হ্যাভ ইট, সে অ্যান্ড কমান্ড অ্যাজ ইউ উইল। ঠিক আছে ঠিক আছে, এই তো আমি অ্যাটেনশন দিলাম, এবার তুমি যা খুশি কমান্ড করতে পারো, যা কিছু বলতে পারো। Unumi, I have been thinking about what you ought to do in your own best interest, and that is what I have come to advise you about. আমি বেশ কদিন থেকে চিন্তা করছিলাম তোমার কি করা উচিত, অবশ্যই তোমার ভালোর জন্যই চিন্তা করছিলাম, এবং সেই কথাটিই তোমাকে বলতে এসেছি। I have come to tell you what I have long been thinking in your own interest, for your own interest, not for my own interest. মেগাডোরাস ইউ আর ভেরি কাইন্ড, তাই তুমি আমার ইন্টারেস্ট নিয়ে এত চিন্তিত, আমার ভালো নিয়ে এত চিন্তা, আমার কল্যাণ নিয়ে চলে। ডিয়ার সিস্টার, ওকে টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু সে ফর মাই ওন ইন্টারেস্ট। ইউনোমিয়া অ্যান্ড আই ওয়ান্ট ইউ টু ডু অ্যাজ আই সে, আমি যেমন বলবো তোমাকে কিন্তু তাই করতে হবে। মেগাডোরাস ওকে হোয়াট ইজ ইট, তা কি আগে বলে ফেলো। ইউনোমিয়া ফর ইউর ওন অ্যাডভান্টেজ, তোমার ভালোর জন্য কিন্তু, ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য নেক্সট, এই জগতেও ভালো থাকবে, পরের জগতেও ভালো থাকবে, অ্যান্ড ইন দ্য হোপ ইউ ফর ফাদারিং এ ফ্যামিলি,
অ্যান্ড ইন দ্য হোপ অফ ফাদারিং আ ফ্যামিলি। ফাদারিং এ ফ্যামিলি অর্থাৎ একটা ফ্যামিলির বাবা হওয়া। তো বাবা হওয়ার অর্থ হচ্ছে ফাদারিং মানে প্রডিউসিং। ফাদারিং মানে প্রডিউসিং, বায়োলজিক্যাল প্রডিউসারকে ফাদার বলে, তাই তো। এখন এখানে বলা হচ্ছে যে ফাদারিং এ ফ্যামিলি, এটার মানে হচ্ছে তুমি বিয়ে করো এবং বেশ কিছু ছেলে মেয়ের বাবা হও। নেগাটিভ, ও প্লিজ গড নো, খবরদার এই প্রস্তাব তুমি দেবে না। ইউ নো মি, আই শুড লাইক টু সি ইউ ম্যারেজ। বুঝলে দাদা, আমি চাই তুমি বিয়ে করো। উইনসিং অ্যাজ ইট স্টার্ট, যেন কে তাকে আঘাত করে চামচ করে লাফিয়ে উঠে বলছে মার্ডার, হেল্প, ওরে বাপ রে, বিয়ে, ম্যারেজ, ম্যারেজ সে তো গ্যারেজ। ম্যারেজ মানে হচ্ছে মার্ডার। আমি কাউকে মার্ডার করতেও চাই না, আমিও মার্ডার হতে না। মার্ডার কেন বুঝছেন? মার্ডার, ম্যারেজ মানেই হচ্ছে তার যে ব্যক্তিগত স্বাধীনতা, সেই স্বাধীনতাকে মার্ডার করা হয়। তার অর্থাৎ স্বাধীনতার ডেথ সিগন্যাল হচ্ছে ম্যারেজ। হেল্প, ইউ নো মিয়া, হোয়াট এভার ইজ দ্য ম্যাটার উইথ ইউ? কি হলো? ঝাঁপিয়ে উঠলে কেন, লাফিয়ে উঠলে কেন? মেগাডোরাস, টক অফ ম্যারেজ অ্যান্ড ইউ মাইট অ্যাজ ওয়েল বিট মাই ব্রেনস আউট উইথ এ স্টোন। হ্যাঁ, ম্যারেজের কথা বলা মানে হচ্ছে আমার মাথায় পাথর দিয়ে আঘাত করা। পাথর দিয়ে আঘাত করলে যেমন কষ্ট পাই, তুমি যদি আমার সামনে বিয়ের কথা বলো, আমার জন্য বিয়ের প্রস্তাব দাও, আমি ততটুকু কষ্ট পাই। বিকজ টু endure the attack of a stone is less difficult than to endure the attack of marriage. Marriage is more painful than the pain created by the striking of a stone, created by the attack of a stone. পাথর দিয়ে আঘাত করলে যত কষ্ট হয়, বিয়ের আঘাত তার থেকে বেশি কষ্ট তৈরি করে। সুতরাং ম্যারেজ ইজ মোর পেইনফুল দ্যান দ্য উন্ড ক্রিয়েটেড বাই এ স্টোন। And for your own advantage in this world and the next, and in the hope of your fathering a family, please God, no, I should like to see you married. Murder, help. You know me, but whatever is the matter with you, talk of marriage and you might as well beat my brains out with a stone. এই লাইনটা আন্ডারলাইন করো। প্রশ্ন আসতে পারে যে who is the speaker here? Who is the speaker here? Who is speaking of his marriage? Who is speaking of his marriage? সেই সাথে প্রশ্ন হতে পারে 5 নম্বর প্রশ্ন কেটে যে what is his attitude to marriage? What is his attitude to marriage? তাহলে বিয়ে ব্যাপারে তার অ্যাটিটিউডটা কি? বিয়ের ব্যাপারে যখন বলবে যে he is more interested in maintaining celibacy than getting entangled to marriage, বিয়ে জড়িয়ে যাওয়ার থেকে সেই সেলিবেসি অর্থাৎ আইবুড়ো অবস্থা মেনটেন করতে বেশি পছন্দ করে। he thinks that to be married is to be murdered. To be married is to be murdered. Marriage, he thinks, is a garage, and marriage kills the personal freedom. Marriage kills the liberty. Marriage makes a man's life stagnated. Marriage makes a man's life confined and narrow. And this marriage creates a heavy burden upon a person, and that is why he does not want to get married. যদি তুমি এই আনসারটা লেখো তাহলে পরীক্ষক খুশি হবে। তোমাকে বললো who is the speaker, বলে দিলে here the speaker is Megadoras, the next door neighbor of Euphlio, or the maternal uncle of Lyconides. And who he is speaking to? He is speaking to his own sister Eunomia. Who is speaking of the marriage? এরকম প্রশ্ন হতে পারে। Now Eunomia, that is the sister of Megadoras, is speaking of marriage. তারপরে প্রশ্ন করলো what is his attitude to marriage? তখন তুমি আমি যে কথাগুলি বললাম সেই কথাগুলি লিখতে হবে। তাহলে তুমি 5-এ 5 পেয়ে যাবে। যদি তুমি নির্ভুল ভাষায় লিখে ফেলতে পারো না, তাহলে তুমি 5-এ 5 পেয়ে যাবে। কে ঠেকাবে তোমার ভালো রেজাল্ট? You know me, nonsense. Just do as your sister tells you. বাজে বকবে না, বরং তোমার বোন যা বলছে তুমি তাই করো। কি বাজে বকেছে? বাজে বকেছে এই বলে যে
আমি বিয়ে করার থেকে পাথরের আঘাত খেতে প্রস্তুত আছি, কিন্তু বিয়ে করতে প্রস্তুত নেই। অর্থাৎ বিয়েটাকে সে পাথরের সাথে তুলনা করছে। মেগাডোনাস, ইফ ইট ওয়ার এনিথিং প্লিজ, অ্যান্ড মেগাডোনাস বলছে বিয়ে ছাড়া অন্য কোনো ভালো কথা যদি বলতিস কতই না ভালো হতো। ইউ নো ইট ইজ ফর ইউর ওন গুড, ইট ইজ ফর ইউর ওন সেক, ইট ইজ ফর ইউর ওন বেটারমেন্ট। এটা তোমার ভালোর জন্য বলছি, বুঝলে? ইউ নো ইট ইজ ফর ইউর ওন গুড। মেগাডোনাস, ওহ ইয়ে গডস, আই উড রাদার ডাই দ্যান গেট ম্যারিড। মরবো তাও ভালো, বিয়ে করবো না। বাট অল রাইট, ইফ আই মাস্ট আই মাস্ট। তারপরে যখন তুমি বলছো ঠিক আছে, যদি করতেই হয় করবো, এনিওয়ান ইউ লাইক, যাকে খুশি বিয়ে দাও। বাট ওয়ান কন্ডিশন, একটা শর্তে আমি বিয়ে করতে পারি। সি কামস ইনটু মাই হাউস টুমরো, আগামী কালকেই আমার বিয়ে দাও, কালকে একটি মেয়ে এনে দাও। সি ইজ ক্যারিড আউট ফিট ফর দ্য ডে আফটার। আর তারপরের দিনই কিন্তু তাকে আবার তুলপি তল্পা নিয়ে ব্যাগেজ নিয়ে আবার আমার বাড়ি থেকে পালিয়ে যেতে হবে, চলে যেতে হবে। অন দিস টার্ম, সেই শর্তে, হু ইজ ইট টু বি, বলো কাকে বিয়ে করতে হবে? আজ বিয়ে করলে কাল পালাতে হবে, কাল বিয়ে করলে পরশু পালাতে হবে। হ্যান্ড আর ওভার অ্যান্ড অর্ডার দ্য ওয়েডিং। ঠিক আছে, সেই মেয়েটিকে আমার হাতে তুলে দাও আর আমার বিয়ে ভোজের ব্যবস্থা করো, ওয়েডিং সেরিমনি ব্যবস্থা করো, ওয়েডিং ফিস্টের ব্যবস্থা করো। আই ক্যান ফাইন্ড আ গার্ল উইথ এ রিচ ডাউরি। তোমার জন্য একটি ভালো মেয়ে আর একটা ডটার, একটা ডাউরি, সুন্দর পণ পাবে। অর্থাৎ তখনকার দিনে এই পণ প্রথার ব্যবস্থা ছিল। ওম্যান রেদার, আর গার্ল বললে ভুল হবে, একজন মহিলা তোমার সাথে বিয়ে দেওয়া চাই, মিডল এজ, মধ্যবয়সী। ইফ ইউ লাইক আই উইল মেক দ্য প্রপোজাল ফর, তুমি চাইলে কিন্তু মধ্যবয়সী একটি মেয়েকে আমি তোমার সাথে বিয়ের ব্যবস্থা করব। বাট আফটার কনসিডারিং দিস ফর এ মুভমেন্ট, মেগাডোনাস হ্যাজ এ ট্রাম্প কার্ড অফ হিজ ওন টু প্লে। কিছুক্ষণ ভাবার পর মেগাডোনাস অবশ্য একটা কথা বলল, একটা ট্রাম্প মানে তার পক্ষে যাতে ভালো হয় তেমন একটি কথা সে বলল। মেগাডোনাস, ট্রাম্প কার্ড বলতে ওই স্পিড ট্রাম্প খেলে না, সেখানে দেখবে ট্রাম্প করা হয়। ট্রাম্প করা হয় মানে একটা নির্দিষ্ট একটা বেশি গেন পায়, বেশি পয়েন্ট পায়, তেমন একটা ব্যবস্থা। অর্থাৎ এই কথা বলতে বলতে সে এমন একটা কথা ছুড়ে দিল যে কথাটা ওই ট্রাম্প কার্ডের মতো কাজ করবে। ট্রাম্প কার্ড, যে কার্ডটা ফেললে বেশি পয়েন্ট পাওয়া যায়, যে কথাটা বললে তার পক্ষে সিচুয়েশন আসবে, সেই কথাটাকে এখানে ট্রাম্প কার্ড বলা হচ্ছে। আমি আজকে কোশ্চেন, এক প্রশ্ন করতে পারি বোন? সার্টেনলি, ওয়াই নট, অবশ্যই। মেগাডোনাস, সাপোজ অ্যান এল্ডারলি ম্যান ম্যারেজ অ্যান এল্ডারলি ওম্যান। আমি বয়স্ক লোক, তুমি বলছো আমার সাথে একটা বয়স্ক মেয়ের বিয়ে হলো। ধরো একটা বয়স্ক লোক, একটা বয়স্ক লোকের বিয়ে হলো। অ্যান্ড সাপোজ দিস এল্ডারলি ম্যান বাই সাম স্ট্রোক অফ লা গেটস দিস এল্ডারলি ওম্যান উইথ চাইল্ড। তা ধরো মেয়েটি গেটস দিস এল্ডারলি ম্যান উইথ চাইল্ড। অ্যান্ড সাপোজ দিস এল্ডারলি ম্যান, আর ধরো এই বয়স্ক লোকটি বাই সাম স্ট্রোক অফ লাক, মানে ভাগ্যগুণী, গেটস দিস এল্ডারলি ওম্যান উইথ এ চাইল্ড, এই বৃদ্ধ বা বয়স্ক মহিলাটির কাছ থেকে একটি সন্তান পেল। অর্থাৎ এখানে লাক, স্ট্রোক অফ লাক, যদি ভাগ্য প্রসন্ন হয়, এই বয়সে সন্তান হওয়ার কথা নয়, কিন্তু ভাগ্যক্রমে যদি হয়েও যায়, ধরো এই বয়স্ক লোকটির বিয়ে হলো বয়স্ক মেয়ের সাথে, সেই বয়স্ক লোকটি সেই বয়স্ক মেয়েটির কাছ থেকে ভাগ্যগুণে একটি সন্তান পেলো। ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট ইজ প্র্যাকটিক্যালি কন্ডেমিং দ্য চাইল্ড টু দ্য নেম অফ পস্টুমাস? তাহলে কি তুমি মনে করো না যে এই বয়সে বিয়ে করে, মধ্যবয়স্ক মেয়ে বিয়ে করে, সেই মেয়েটির কোলে একটা বাচ্চা তৈরি করে দিয়ে সেই বাচ্চাটাকে আসলে অনাথ হওয়ার দিকে বা এতিম হয়ে যাওয়ার দিকে ঠেলে দেওয়া নয়? টু গ্রো আপ প্যারেন্টলেস, বাবাহীন, মাহীন, পিতৃমাতৃহীন জীবনযাপন কাটাতে বাধ্য হবে না সে? অর্থাৎ আমরা হয়তো 50 বছর বয়সে বাচ্চাটা পেলাম, বাচ্চাটা 10 বছর বয়স হলো, আমরা দুজনে মা বাবা মারা গেলাম, তখন কি হলো? বাচ্চাটা তো এতিম হয়ে থাকবে, সে তো মানে প্যারেন্টলেস লাইফ লিড করবে। I do, however, as it happens, I think I can save you the trouble of finding me wife. থাক, ঠিক আছে, তোমাকে আমার জন্য ওয়াইফ জোগাড় করতে হবে না। তুমি মনে করো ওয়াইফ ইজ লাইফ, আর আমি মনে করি ওয়াইফ ইজ নাইফ। সুতরাং এই নাইফ আমাকে মার্ডার করবে, এই জন্য তো বলছে মার্ডার, পাথরের মতো ধারালো ওয়াইফ। সুতরাং ওয়াইফ নাইফের মতো আমাকে হত্যা করবে, এই কথাটা বলতে চেয়েছিল আসলে আর কি করে, মজা করে। ট্রাবল অফ ফাইন্ডিং মি ওয়াইফ, থ্যাঙ্কস টু দ্য গডস অ্যান্ড মাই ফরবিয়ার্স। ঈশ্বরকে ধন্যবাদ যে আই অ্যাম অ্যাজ কমফোর্টেবলি অফ অ্যাজ আই হ্যাভ এনি নিড টু বি। আমার যা সম্পদ তাতে আমার আর কোনো প্রয়োজন পড়ে না।
আমার যা সম্পদ আছে তাতে আমার সমস্ত প্রয়োজন মিটে যায়। সো অ্যাজ ফর দোজ হাই অ্যান্ড মাইটি লেডিজ উইথ ফ্যাট ডাউরিজ লাউড ভয়েসেস, আর তুমি আমার সাথে যে মেয়েটিকে কল্পনা করছো আমার সাথে বিয়ে দেবে, একটু ফ্যাটি কি বলছে মাইটি লেডিজ, খুব মানে মাইটি মানে খুব হতে পারে খুব রেসপেক্টেড, অথবা হতে পারে খুব সম্পদশীলা, অথবা সামাজিকভাবে খুব প্রতিপত্তি আছে, এমন কোনো মহিলার সাথে আমার বিয়ে দিতে চাইছো যার আবার প্রচুর সম্পদ আছে, ডাউরি রয়েছে, লাউড ভয়েস, তার সেই এই ধরনের মেয়েগুলি বেশি টকেটিভ হয়, অ্যান্ড ইম্পেরিয়াস ম্যানার্স, খুব দাম্ভিক আচরণের হয়, উইথ দেয়ার আইভরি চ্যারিয়টস, খুব দামি দামি ঘোড়ার গাড়িতে যে চ্যারিয়টস তৎকালীন সময়ের মার্সিডিজ, বিএমডাব্লিউ বা গাড়িকে বোঝায় 4 চাকা, এখনকার দিনে সেটা আলাদা। তখনকার দিনে চ্যারিয়ট ছিল, মানে ছোট ছোট গাড়ি ছিল, সেই গাড়িতে করে খুব আইভারি হাতির দাঁত দিয়ে মোড়ানো সেই দামি গাড়িতে চড়ে বেড়ানো মেয়েরা, দেয়ার ফাইন পার্পল ট্রেমেন্ট, তাদের খুব সুন্দর রঙের সুন্দর পোশাক, মনমোহিনী এবং সুনিতা, থ্যাংক ইউ। দ্যাট সর্ট অফ ওয়াইফ অনলি ড্র্যাগস আ হাজব্যান্ড ইনটু দ্য স্লেভারি অফ এক্সট্রাভ্যাগান্স। এই ধরনের স্ত্রীরা সাধারণত তার হাজব্যান্ডকে সার্ভেন্টে পরিণত করে এবং তার স্লেভারি অফ এক্সট্রাভ্যাগান্স, তার হাজব্যান্ডকে বিভিন্ন শপিং মলে টেনে নিয়ে বেড়ায় এবং তাকে সম্পদ খরচ করতে বাধ্য করে এবং অপচয়ের শিকার করে, অপচয়ের সামিল করে তার স্বামীদেরকে, তাদের স্বামীদেরকে। সুতরাং তুমি যে সমস্ত যাদেরকে, যে মেয়েগুলি কল্পনা করছো যাদের মধ্যে একজনকে আমার সাথে বিয়ে দেবে, তেমন মেয়েকে বিয়ে করতে চাই না, আর তুমি বলছো মধ্যবয়স্ক একটি মেয়ের সাথে বিয়ে দেবে, আমি তেমন মধ্যবয়স্কা মেয়েকে বিয়ে করতে চাই না, তা করলে আমিও মধ্যবয়স্কা, সেও মধ্যবয়স্কা, দুজনে বিয়ে করার পর একটা সন্তান কোনো ক্রমে হলেও সেই সন্তানকে প্যারেন্টলেস লাইফ লিড করবে, কারণ বহু সম্ভাবনা রয়েছে আমার এবং তার দুজনেরই মারা যাওয়ার খুব অল্প সময়ে। ফলে ছেলেটি এতিম হয়ে যাবে, প্যারেন্টলেস হয়ে যাবে, বাবা মাহীন লাইফ লিড করতে বাধ্য হবে, বিপদে জীবনযাপন করবে। তার থেকে সে বলতে চাইছে তার থেকে বরং একটু কম বয়সের নিয়ে বিয়ে করতে চায়। তাছাড়া তুমি বলতে চাইছো, ইনোমিয়াকে বলছে মেগানে, তুমি বলতে চাইছো মধ্যবয়স্ক একটা খুব সম্পদশীল একটা মেয়েকে আমার সাথে বিয়ে করতে দিতে চাও। আমি বলতে চাই আমি কোনো সম্পদশালী মেয়ে বিয়ে করতে চাই না, কারণ তারা কি করে সাধারণত স্বামীকে সার্ভেন্টের মধ্যে করে টানা হাজরা করে নিয়ে পড়ে, এই দোকানে সে দোকানে, আজকে মনমোহিনী, কালকে শুরুতে, কালকে হয়তো শপিং মল ইত্যাদি করে বেড়াবে, ইত্যাদি এক্সপ্রেস বাজার ইত্যাদি সব বাজারে বাজারে বিগ বাজারে ঘুরে বেড়াতে হবে। সুতরাং তার পিছন পিছন ঘুরে বেড়াতে বেড়াতে আমি ক্লান্ত হয়ে যাব এবং সম্পদ খরচ করতে করতে আমি আমার সমস্ত সম্পদ নষ্ট করে ফেলবো। আমার যে সম্পদ আমি পিতৃপুরুষের কাছ থেকে পেয়েছি তাতেই আমি সন্তুষ্ট, আমার যা প্রয়োজন তাতে এই সম্পদ আমার মিটে যাবে, কিন্তু সুতরাং আমি তেমন কোনো মহিলাকে বিয়ে করতে চাই না যারা হাজব্যান্ডকে সার্ভেন্টের মতো ট্রিট করে এবং খরচ করতে বাধ্য করে, বরং আমি নিজের পছন্দের একজনকে বিয়ে করতে চাই। তোমাকে আমি এই দায়িত্ব থেকে অব্যাহতি দিতে চাইছি। এই লাইনটা কোট করবে, দ্যাট সর্ট অফ ওয়াইফ only drags a husband into the slavery of extravagance. দ্যাট সর্ট অফ ওয়াইফ, সেই ধরনের স্ত্রীরা, দ্যাট সর্ট অফ ওয়াইফ, হুইচ সর্ট অফ ওয়াইফ, তার কথা বলা, কোন সর্ট অফ ওয়াইফের কথা বলা, কোন ধরনের ওয়াইফের কথা বলা হচ্ছে এখানে, যে কথা এখানে বেরোচ্ছে, দোজ লেডিজ হাই অ্যান্ড মাইটি লেডিজ উইথ ফ্যাট ডাউরি, ওয়েল টু ডু এস্টাবলিশড, ফিনান্সিয়ালি এস্টাবলিশড ladies who are very talkative and who are imperious in manners and who use the chariots made of ivory. এই মহিলারা যে স্ত্রীর ফর্ম নেয় সেই স্ত্রীগুলোকে বলা হচ্ছে, সেই স্ত্রীদেরকে এখানে রেফার করা হচ্ছে। এমন মহিলা যেমন স্ত্রী হয় তেমন স্ত্রীকে এখানে রেফার করা হচ্ছে। সে কি করে, ড্র্যাগস আ হাজব্যান্ড ইনটু স্লেভারি অফ এক্সট্রাভ্যাগান্স বলতে কি বোঝানো হচ্ছে না, দ্য স্লেভারি অফ এক্সট্রাভ্যাগান্স অর্থাৎ অপচয়ের কৃতদাসে পরিণত করা। এই মহিলারা খরচ করতে পছন্দ করে এবং হাজব্যান্ডকে এই খরচের, এই অপচয়ের শিকার করবে, অপচয়ের সামিল করবে, অপচয়ের দাস পরিণত করবে, অপচয়ের দাসে পরিণত করবে, অর্থাৎ অপচয় করতে বাধ্য করবে। অ্যান্ড হি ডাজ নট ওয়ান্ট টু টার্ন ইনটু আ পারসন হু গোজ অন স্পেন্ডিং ইউজলেসলি অ্যান্ড ননসেন্সিক্যালি টাকা খরচ করবে, এমন ব্যক্তি সে পরিণত হতে চায় না। আর দ্যাট সর্ট অফ ওয়াইফ, অর্থাৎ যে মহিলাকে সে প্রপোজ করছে, যে মহিলাকে বিয়ে করার জন্য ইউনোমিয়া বলছে, তেমন মহিলারা সাধারণত এরকম এক্সট্রাভ্যাগান্ট হয়, অমিতব্যয়ী হয়।
ইউ নো মি ওয়েল, উইল দ্য ওম্যান ইউ ওয়ান্ট টু ম্যারি, ওকে তাহলে তুমি কাকে বিয়ে করতে চাও? মেগাডার্স, I will tell you. Do you know this man Euclio who lives next door, quite a poor man? এই তো জটিলতা তৈরি হতে যাচ্ছে। যে তুমি জানো আমার বাড়ির পাশে একটি লোক, তার নাম ইউক্লিও, লোকটা কেমন? তার একটি মেয়ে আছে, আমি তাকে বিয়ে করতে চাই। এবারে দেখো সমস্যা ক্রমে জটিল হতে যাচ্ছে। আসলে নাটকে জটিলতা না থাকলে নাটকটা এনজয় করাও যায় না। কনফ্লিক্ট ইজ দ্য সোল অফ ড্রামা। কনফ্লিক্ট থাকবে, নো কনফ্লিক্ট নো ড্রামা বলে একটা কথা বলেছিলেন জর্জ বার্নার্ড শ, একজন বিখ্যাত নাট্যকার। নো কনফ্লিক্ট নো ড্রামা। এবার কনফ্লিক্ট তৈরি হতে যাচ্ছে। কনফ্লিক্ট কোথায় তৈরি হবে বলো তো? মেগাডোরাস এবং লাইকোনাইডিস একই মহিলার হাত পেতে চাইছে, তাই তো? মহিলাটি সেটা জানে না, লাইকোনাইডিসও সেটা জানে না, মেগাডোরাসও জানে না যে লাইকোনাইডিস তার ভাগ্নে এই ফেদ্রেকে বিয়ে করতে চায়। বুঝতে পেরেছ? আর ইউক্লিও আপাতত তার সম্পদ নিয়ে ব্যস্ত, তার এ ব্যাপারে মাথা ঘামানোর কোনো সময় নাই। একটা ইউক্লিও এমন ব্যস্ত তার ওই সম্পদ নিয়ে যে তার মেয়ে প্রেগন্যান্ট হয়েছে, তার মেয়ে আজকেই সন্তান প্রসব করবে, এবং তাহলে তার মেয়ের ফিজিক্যাল ফর্মটা কেমন হতে পারে তার তো একবার নজরে আসা দরকার। কিন্তু সে জানে না, স্ট্যাফিলা জানে, কিন্তু ইউক্লিও জানে না যে তার মেয়ে এরকম একটা অনৈতিক সম্পর্কের ভিত্তিতে একটা অনৈতিক সন্তানের ইললেজিটিমেট রিলেশন নেই, কারণে ইললেজিটিমেট একটা সন্তান জন্ম চাইছে, এই দিকে তার মোটেই খেয়াল নেই। কারণ তার সমস্ত খেয়াল কোন দিকে? তার সেই পট অফ গোল্ডের দিকে। ফলে ইউক্লিও তার মেয়ের বর্তমান অবস্থা সম্পর্কে একেবারে ওয়াকিবহাল নয়। এখন ক্রমে জটিলতা তৈরি হতে যাচ্ছে। এই জটিলতা ক্রমে ক্রমে গভীর হবে, এবং গভীরতা থেকে আবার ক্রমে ক্রমে, আর যেমন বিকালবেলা থেকে অন্ধকার নেমে আসে, হালকা অন্ধকার, তারপর গভীর অন্ধকার, সেই গভীর অন্ধকার দূর হওয়ার পর আবার ক্রমে হালকা অন্ধকার, তারপর আবার সকাল হয়, ফর্সা হয়, সূর্য উদিত হয়। ঠিক তেমনি এই নাটকে দেখো সন্ধ্যা ঘনিয়ে আসছে, জটিলতার সন্ধ্যা, এবং এই সন্ধ্যা ক্রমে ক্রমে গভীর জটিলতা তৈরি, গভীর অন্ধকার তৈরি করবে। তারপর আস্তে 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 আবার ক্রমেই অন্ধকার দূর হবে এবং আবার সকাল আসবে। অর্থাৎ অন্ধকার দিয়ে শুরু হলেও সকাল দিয়ে কিন্তু শেষ হবে। অর্থাৎ কনফ্লিক্ট শুরু হচ্ছে, এই নাটকটা কিন্তু শেষে হ্যাপি এন্ডিং পাবে, অর্থাৎ খুব হ্যাপি কনক্লুশন পাবে নাটক। আসলে কমেডি মানেই হচ্ছে সেখানে হ্যাপি কনক্লুশন থাকবে, অর্থাৎ মিলনাত্মক নাটক যেটা শেষের দিকে মিলন ঘটবে, অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক ভাব ফিরে পাবে। অর্থাৎ অ্যাবনর্মাল সে ডেভেলপ করলে শেষের দিকে পরিস্থিতি নর্মাল সে ডেভেলপ করবে, অর্থাৎ নর্মাল অবস্থায় নাটক শেষ হবে। আবার আমরা সামনের দিন করবো, আপাতত এখানে থাক।